সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভ সকাল, ধন্যবাদ। দর্শক, মূল আলোচনায় যাবার আগে সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, জুলাই শহীদ আহতদের মূল্যায়ন পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব। জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। আর্জেন্টিনা বাঁচল, আজ পরীক্ষা ব্রাজিলের। বিশ্ববিদ্যালয়ের গবেষণা বরাদ্দে নতুন নিয়ম, শিক্ষকেরা অসন্তুষ্ট। আমার দেশ, 1 কোটি কর্মসংস্থান সৃষ্টিতে যত বাধা। জুলাই হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতেই হবে, জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। সার আমদানিতে আমলাতান্ত্রিক মারপ্যাচ, সংকটের আশঙ্কা। সরানো হচ্ছে 5 আগস্টের আগের 169 পুলিশ সদস্যকে। সচিবালয়ে নিরাপত্তা বলয়। আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্তদের ঢল। দৈনিক ইত্তেফাক, জুলাই হত্যায় জড়িতদের বিচার হবে, প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস। শ্বাসরুদ্ধকর ম্যাচ, জিতে শেষ 16 আর্জেন্টিনা। দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। সমকাল, ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিঃসম্পন্ন হয়নি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। যুগান্তর, জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া যায় না, গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বর্ষায় ডোবে ঢাকার 103 স্পট, নগরবাসীর সীমাহীন দুর্ভোগ। মানবজমিন, 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, প্রধানমন্ত্রী। মেসির চোখে তখন পানি। পোশাক রপ্তানি কমছে, শঙ্কা। খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষ। পুশিন চেষ্টা কমলেও থামেনি। কালের কণ্ঠ, প্রতিশোধ নয় ঐক্য। জুলাই জাতীয় সম্মেলনের প্রধানমন্ত্রী। 1 দশকে আলোর মুখ দেখেনি নতুন নাগরিকত্ব আইন। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি। কালবেলা, অপারেটরদের মামলার ফাঁদে বিআরটিসি। প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা। ইনকিলাব, জুলাই হত্যার বিচার এদেশের মাটিতেই হবে, প্রধানমন্ত্রী। বিএনপির স্থানীয় নির্বাচন পরীক্ষা। চ্যালেঞ্জ হবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, একাধিক প্রার্থী, দীর্ঘদিনের মিত্র ও ইসলামী ঘরানার সঙ্গে দূরত্ব। মাঠে সক্রিয় জামাত, এনসিপি। বাংলাদেশ প্রতিদিন, জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার, প্রধানমন্ত্রী। বট বাহিনী দেশের জন্য বড় হুমকি। ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা। রাখাইনে চরম উত্তেজনা, সীমান্তে বাড়তি সতর্কতা। আওয়ামী লীগ আর এদেশের রাজনীতি করতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ রূপান্তর, জুলাই হত্যা মামলায় হযবরল। অভিজ্ঞতায় উতরে গেল আর্জেন্টিনা। নয়া দিগন্ত, জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। ভয়ঙ্কর আর্থিক ঝুঁকিতে 122 সরকারি প্রতিষ্ঠান। বণিক বার্তা, আর্থিক অপরাধের জন্য সবচেয়ে অভিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকার বাংলাদেশেই। দ্য ডেইলি স্টার, ন্যাশনাল ইউনিটি নট রিভেঞ্জ ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, PM says at July conference. New Ways, Justice not Revenge, PM on July cases. Daily Observer, millions gather in Tehran for Khamenei's funeral.
দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা যাবো মূল আলোচনা। সৌরভ ভাই, আজকের সংবাদপত্রগুলোর প্রত্যেকটা পত্রিকায় জুলাইকে গুরুত্ব দিয়ে, প্রধানমন্ত্রী কালকে যে কথা বলেছেন সেটাই গুরুত্ব দিয়ে শিরোনাম করা হয়েছে, এবং সেখানে শহীদ এবং আহতদের মূল্যায়ন, পুনর্বাসনে কথা প্রধানমন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের যে শহীদ পরিবার তাদের স্বজনদের সঙ্গে এই বৈঠকটি হয়েছে, বৈঠক মানে সমাবেশ, এবং সেখানে তিনি অনেকগুলো কথা বলছেন, বিচারের কথা বলছেন, জাতীয় ঐকমত্যের কথা বলছেন, প্রতিশোধ না নেওয়ার কথা বলছেন, জুলাইয়ের কৃতিত্ব কোনো একক দল বা সংগঠনের নয়, এসব বলেছেন। সবটা মিলে আমরা কি পাই একজ, এবং শহীদ পরিবারগুলোর সঙ্গে থাকার, তাদের পুনর্বাসন করার কথা বলেছেন। প্রথম হচ্ছে পুনর্বাসনটা জরুরি, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জরুরি, কিন্তু বিচারটা ন্যায় বিচার হতে হবে। আমরা 2 বছরে তো এই বিচারের কোনো অগ্রগতি দেখি না খুব একটা। কয়েকটি মামলার বিচার হয়েছে, তাও তো আপিল হওয়ার সুযোগ আছে। দ্বিতীয় হচ্ছে যে এই জুলাই হত্যাকাণ্ডের হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। একটি মামলায় হয়তো 100 থেকে 200, 300, 400 পর্যন্ত আসামি, এবং বেশিরভাগই হত্যা বা হত্যা চেষ্টা মামলা। সৌরভ ভাই, আমি মামলার বিষয়ে যাব একটু। আমি শুনতে চাচ্ছি, এই যে প্রধানমন্ত্রী পুনর্বাসন এবং মূল্যায়নের কথা বলছেন, পাশাপাশি জুলাই যে চেতনা, যে 2 বছরে যেটা শুরু হয়েছিল, সেই জায়গাটা একটু আমি শুনতে চাই আপনার কাছে। প্রধানমন্ত্রীর এখন এটাও তো এক একজন এক একভাবে বুঝছে। প্রধানমন্ত্রী বা বিএনপি একভাবে জুলাইকে মূল্যায়ন করছে, এনসিপি, জামাত ইসলামী করার যে অন্য একটা হচ্ছে যে যেহেতু বিএনপির সরকার এবং সরকার প্রধান হিসেবে তিনি এই পরিবারগুলোকে পুনর্বাসনের কথা বলেছেন, তাদের সঙ্গে থাকার কথা বলেছেন, এবং যে তারা যে উদ্দেশ্যে আত্মত্যাগ করেছেন শহীদেরা, সেটি মূল্যায়ন করবেন বা সেটি তিনি বাস্তবায়ন করবেন বলেছেন। এখন এজন্য একটা রাজনৈতিক ঐকমত্য দরকার, যেটি প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতিশোধ নয়, জাতীয় ঐকমত্য দরকার, ঐক্য দরকার। কিন্তু এই ঐক্যের ক্ষেত্রে নানা রকম বাধা আছে। প্রথমত হচ্ছে যে জুলাইয়ের যে চেতনা নিয়েই তো সরকারি দল বিরোধী দলের মধ্যে বিরাট মতপার্থক্য। সরকারি দল বলছে যে জুলাই সনদ যে সই হয়েছে তাদের আপত্তি সহ সেটা তারা বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু বিরোধী দল জামাত ইসলামী বা এনসিপি তারা বলেছে যে না, সাংবিধানিক আদেশ অনুযায়ী যেসব প্রতিশ্রুতি ছিল, গণভোটের বিষয় ছিল, গণভোটের রায়, সংবিধান সংস্কার পরিষদ সভা, কমিশন, যেটা না কমিশন না, এই বর্তমান সংসদের 2টা পার্ট, 180 দিনের জন্য যেটা হওয়ার কথা সংবিধান সংস্কার পরিষদ, সেটা তো গঠন করা হয়নি, এবং বিরোধী দলের সদস্যরা দুটো শপথ নিয়েছেন। একটা হচ্ছে সংসদ সদস্য হিসেবে, আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এই ব্যাপারে একটা রাজনৈতিক মতৈক্য প্রয়োজন, না হলে কিন্তু এই পাল্টাপাল্টি চলতে থাকবে, এবং যাতে জুলাইয়ের চেতনা হারিয়ে যাবে। আপনি দেখুন যে 24-এর যে চেতনা ছিল, যে মানুষের মধ্যে উদ্দীপনা ছিল, 2 বছর পর কিন্তু সেই উদ্দীপনা অনেকটা ফাটা পড়েছে। এটি অতীতের আন্দোলন, 90-এর আন্দোলনের ক্ষেত্রেও এরকম ঘটেছে। অর্থাৎ সাধারণ মানুষ, এবং জুলাইয়ের চেতনার, জুলাইয়ের যে শুধু রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তো অংশ নেয়নি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ অংশ নিয়েছে, এবং যারা আত্মত্যাগ করেছেন, মারা গেছেন, এককভাবে সাধারণ মানুষ বেশি মারা গেছে, অসংগঠিত মানুষ, যারা হয়তো জীবিকার তাগিদে ঢাকা শহরে এসেছেন, তারা মিছিলে যেয়ে মারা গেছেন। আপনি দেখেন রায়ের বাজার যে কবরস্থান, সেখানে অজ্ঞাতনামা শহীদদের লাশ। এই অজ্ঞাতনামা শহীদদের স্বজনদের কে খুঁজে বের করবে? প্রধানমন্ত্রী যখন বলছে এই পরিবার শহীদদের পরিবারকে পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব, তাহলে একই সঙ্গে এই দায়িত্ব আসে যে যারা রায়ের বাজার কবরস্থানে শুয়ে আছে,
তাদের খুঁজে বের করা, তা প্রয়োজনে এবং কিছু কিছু করার চেষ্টাও হয়েছে ডিএনএ পরীক্ষা করে। এখন কেউ যদি দাবি না করে, এটা তো খুব কঠিন যে 17 কোটি মানুষের মধ্যে এটি খুঁজে বের করা। তো এটার একটা যদি তাদের পরিচয়পত্র থেকে থাকে, পরিবারের যেসব পরিবার স্বজন হারিয়েছে, মানে একটা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাই করতে হয়। এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত না। এবং এই শহীদ পরিবারের ক্ষেত্রে, এই জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে সবারই যে যার অবস্থান থেকে সাহায্য করা উচিত। শুধু সরকারের দায় না, সমাজেরও তো দায়, রাষ্ট্রের মানে সমাজের দায়, নাগরিকদের দায়। এবং যারা এই যুদ্ধে অগ্রণী ভূমিকা নিয়েছে, যেসব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, তাদেরও দায়। সৌরভ ভাই, এই যে প্রতিশোধ না ঐক্য, এই যে ইঙ্গিতটা প্রধানমন্ত্রী দিলেন, আপনি কথা বললেন ঐক্যর যে প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা আপনি আসলে কিভাবে দেখছেন, বা প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা উনি কিসের বাস্তবতা, কিসের প্রেক্ষিতে এই প্রতিশোধের জায়গা থেকে সরে ঐক্যর যে প্রয়োজনীয়তাটা দরকার এই জুলাই চেতনাকে ধরে রাখার জন্য, সেই জায়গাটায় প্রধানমন্ত্রী বারবার তার মায়ের কথা উল্লেখ করে, তার ভাইয়ের কথা উল্লেখ করে বলেছেন যে তাদের প্রতি যে অবিচার হয়েছে, তারা যদি আজকে থাকতেন তারা কি বলতেন? তারা প্রতিশোধের কথা বলতেন না, ন্যায় বিচারের কথাই বলতেন। এবং বেগম খালেদা জিয়া তো মানে, এবং তিনি বলেছেন যে আমি কোনো প্রতিশোধ চাই না, এবং মানে এক ধরনের কারো প্রতি তার কোনো বিদ্বেষ নেই, কারো প্রতি তার কোনো ক্ষোভ নেই, এটাও বলে গেছেন। এখন ঐক্যটা হচ্ছে এটি মানসিকতার বিষয়। এটি সবাইকে গণতন্ত্র মানে কিন্তু একসঙ্গে চলা, সেই একসঙ্গে চলতে পারবো কিনা। আমরা বক্তৃতা বিবৃতিতে ঐক্যের কথা বললাম, কিন্তু বাস্তবে সেটা হলো না। প্রধানমন্ত্রী যখন ঐক্যের কথা বলছেন, তখন একটা প্রশ্ন আসে, দলে কি ঐক্য আছে, দলে কি শৃঙ্খলা আছে? এবং ওই যেদিন অনুষ্ঠান হয় সেদিনই দেখলাম যে গুলিস্তানে একটি অন্য একটি দলের মিছিলে বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে। তো এগুলো এত স্বার্থের দ্বন্দ্ব, যেমন সেটা গুলিস্তানের দোকান নিয়ে দ্বন্দ্ব। তো সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো যখন জড়িয়ে পড়ে, তখন ঐক্যটা কোথায় থাকে? ঐক্যটা হতে হবে দলমত নির্বিশেষে সবার, এবং সবাই ভাবতে পারবে যে এই দেশটি আমারও, এই সরকারও আমারও। এবং সরকার যে কর্মকাণ্ড করে, সরকার যদি ভালো করে সেটা যেমন আমরা সমর্থন করব, প্রশংসা করব। আবার যদি মন্দ করে, খারাপ করে, তাহলে সেটা সমালোচনা করার অধিকার থাকতে হবে। সৌরভ ভাই, আপনি মামলার বিষয়ে বলছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম। সেখানে আপনি দেখছেন যে অনেকগুলো পত্রিকায় নিউজ করেছে যে গণ আসামি ভুয়া অভিযোগে দিশেহারা পুলিশ, আসামি তালিকার হিসাব মেলাতে 2 বছর পার। অর্থাৎ এত আসামি সংখ্যা করা হয়েছে, এদের চিহ্নিত করা, এটা তো অন্তর্বর্তী। এবং আরেকটা বিষয়, ফেসে যাচ্ছেন মিথ্যা মামলার 102 বাদী, অর্থাৎ অনেকেই মিথ্যা মামলার। না, এটা যদি ফেসে যে মানে পত্রিকার রিপোর্ট যে করা হয়েছে ফেসে যাচ্ছেন, আদৌ ফেসে যাবেন কিনা? প্রথমত অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল যে যারা ভুয়া মামলা করেছে, মিথ্যা মামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নেওয়া হয়নি। এখন প্রথমত হচ্ছে এটা ঠিক, যারা অপরাধ করেছে, তথ্য প্রমাণ আছে, তাদের বিচার হোক, তাদের শাস্তি হোক। কিন্তু এই যে আপনি বললেন যে ভুয়া মামলা, মানে এই যে পাইকারি মামলা, ভুয়া মামলা এবং পাইকারি মামলাটা ভুয়া না, কিন্তু আসামি করা হলো 100, 150, 200 জন। হত্যাকাণ্ডকে 100, 200, 300 জন মিলে করেছে। আবার ঢাকার হত্যার ঘটনা, এটা দিনাজপুরের বাসিন্দা আসামি, তিনি ঢাকায় ছিলেন না, বা কুড়িগ্রামের বাসিন্দা আসামি। মানে এই যে পুরো এটা নিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটা কমিশন করা উচিত। একই সঙ্গে আবার আমরা জাতীয় ঐক্যের কথা বলছি, আবার যদি বলি যে কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হবে না, তাহলে তো আর ঐক্যের ব্যাপার না। কোনো দল অন্যায় করলে স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বলার আগে আপনি চলে গেছেন সেই জায়গাটায়, স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন যে দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ এদেশের রাজনীতি করতে পারবে না। না, এটা রাজনৈতিক বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্যে, অথবা বিরোধী দল, বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলামী অভিযোগ করে যে এই বিএনপিও আওয়ামী লীগের দোসর হয়ে গেছে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। সুতরাং তার একটা রাজনৈতিক জবাব স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে
আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নাই, একই সঙ্গে বলে যে এই দলের দল হিসেবে এর বিচার হবে। তো এই বিচারে কী হবে এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, এটা তো আমি আপনি কেউ জানি না। বিচার করবে আদালত। তা আদালত যদি আদালত কি সিদ্ধান্ত নেবে সেটাই যদি আমরা আগে থেকে বলে দেই, তাহলে তো আর আদালতের উপর ভরসা রাখা হয় না। সবটা মিলে আমাদের বাস্তবতা আর নিরেখেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, এগোতে হবে। তবে আরেকটি সময় সেটা হচ্ছে সামনে স্থানীয় নির্বাচন রয়েছে এবং সেটা নিয়ে সবারই প্রস্তুতি আমরা শুনতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি একক প্রার্থী দেওয়ারও ঘোষণা দিচ্ছে। না, তাতে তো মানে এই যে নির্বাচনের আগে যে জামাত ইসলামী এবং এনসিপির সাথে ঐক্যটা হয়েছে এটা কৌশলগত। একটা হয়েছে যে তাদের এই দুইটি দল তো একই নীতি আদর্শের সহযাত্রী নয়, একই নীতি আদর্শের বিশ্বাসী নয়, এবং দুই দলই বলেছে, দুই দল না বিশেষ করে এনসিপি বলেছে তাদের এই নীতি আদর্শগত না, এই ঐক্য আদর্শগত না, কৌশলগত। তারা নির্বাচনে একসঙ্গে ভোট করেছে বলে হয়তো নির্বাচন করেছে, হয়তো তারা 6টি আসন পেয়েছে এবং পরবর্তীকালে দুটি সংরক্ষিত আসনে 2টি নারী আসন পেয়েছে। এটি তাদের ভোটের জয়ের কারণে। এখন যেটি এনসিপি তো তৃতীয় বৃহত্তম দল সংসদে, সুতরাং তারা ভাবছে তাদের রাজনীতিটাকে এগিয়ে নেওয়ার জন্যে, তরুণদের রাজনীতি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে মানুষের মধ্যে যে চেতনা উজ্জীবিত হয়েছে তার পক্ষে কথা বলার রাজনীতি, এবং সেখানে তারা আলাদাভাবেই এগোতে চায়। এবং আরও একটি বিষয় আছে যে বিএনপি এবং জামাত ইসলামের একটা মুখোমুখি অবস্থান, এর মধ্য দিয়ে যদি তারা তৃতীয় শক্তি হিসেবে বেরিয়ে আসতে পারে, এটি একটি। আরেকটা হচ্ছে যারা নিষ্ক্রিয় আছে বিভিন্ন দলের, এমনকি আওয়ামী লীগেরও, যারা আওয়ামী লীগ করে না, এখন সক্রিয় নয়, আর আওয়ামী লীগ তো সক্রিয় হওয়ার সুযোগও নেই, কারণ আইনগতভাবে এটি নির্বাহী আদেশে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। নির্বাহী আদেশে নিষিদ্ধ করার বিরুদ্ধে তো রিটও হতে পারে। যে বিষয়টা হচ্ছে যে যারা নিষ্ক্রিয় আছে তাদেরকে, অন্য দলের যারা নিষ্ক্রিয় আছে অথবা রাজনীতি করেননি, তরুণ যারা আসছে রাজনীতি করতে চান, একটা পরিচ্ছন্ন রাজনীতি করতে চান, তারা কাছে টানতে চাইবে। জামাত ইসলামের সাথে জোট করার ক্ষেত্রে তাদের সমস্যা হলো এই স্থানীয় সরকার নির্বাচনে। এক হচ্ছে তখন তাদের যে ইতিমধ্যে এই জাতীয় নির্বাচনেই তাদের যে আলাদা বৈশিষ্ট্য, তাদের অস্তিত্ব, তাদের যে পরিচয়, সেটা অনেকটা কিন্তু জামাতের মধ্যে লীন হয়ে যাচ্ছে। বিশেষ করে সরকারি দল তো এই অভিযোগ করছে, সেখান থেকেও বেরিয়ে আসতে চাচ্ছে। অর্থাৎ তারা একটা মানে স্বাতন্ত্র হিসেবে তারা একটা দল হিসেবে, শক্তি হিসেবে তারা একটা আলাদা ধারা তৈরি করতে চাচ্ছে, এবং তারা মনে করে যে বিএনপির নিজেদের মধ্যে দ্বন্দ্ব। আপনার কি মনে হয় এই 2 বছর পরে এসে যে চেতনায় যে উজ্জীবিত যে দলটি, সেই দলটির যে চিন্তা ভাবনা, সেটা আসলে কতটা তারা, যে এক কথায় বলি, সফলই হবে, এটা যদি জানতে চাই। এটার মধ্যে সফল না হওয়া একজন ব্যক্তিও যদি সত্যের পক্ষে দাঁড়ায়, এবং সেটা কিন্তু অনেক বড়, তাই অনেকেই মনে করেন। এবং মানে রাজনৈতিকভাবে তাদের এই সিদ্ধান্তটাকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? রাজনৈতিকভাবে তাদের এই সিদ্ধান্তটা কিভাবে মূল্যায়ন করেন? আমি তো ইতিবাচকভাবে দেখি। আচ্ছা। কারণ তারা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দলটি গড়ে উঠেছে, সেই দলটি বিএনপি বা জামাত ইসলামী কোনো দলের সাথেই লীন হওয়া উচিত না, কোনো দলের পক্ষপুষ্ট হওয়া উচিত না। জাতীয় নির্বাচনে জোটে যাওয়াটা তাদের জন্য না, এটা তো বলছে তারা কৌশলগত নির্বাচন। এবং আপনি দেখেন সংসদের সব ব্যাপারেই যে তারা সমর্থন করেছে জামাত ইসলামীকে, তা নয়। আর জামাত ইসলাম মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার ক্ষেত্রে জামাইকা যে সংজ্ঞা করেছে, সেখানে কিন্তু আছে যে জামাত ইসলামী মানে পাকিস্তানি সেনাবাহিনীর পাশাপাশি জামাত ইসলামী, নিজামে ইসলাম এবং মুসলিম লীগ, এর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, যারা স্বাধীনতা সংগ্রাম করেছে, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে। তো এবং সেখানে সেটা তারা সমর্থন করেছে, কিন্তু জামাত তো এটা সমর্থন করতে পারে না এবং করেও নি, বিএনপিও করেছে। তো সব ক্ষেত্রেই যে জামাতের সাথে তারা একমত পোষণ করেছে তা না, বিপরীত মত আছে। এবং তাদের এই দলটির মধ্যে একটি ভালো দিক বলবো যে দলের ভিতর ভিন্ন মত প্রকাশ করা যায়, এবং প্রকাশ্যে সভায় অনেকে ভিন্ন মত প্রকাশ করেছে, চিঠি দিয়েছে। মানে স্বাধীনতার জায়গাটা আপনি আছে, চর্চাটা আছে। এখন এই চর্চাটা কতদূর তারা এগোতে পারবে। আর শেষমেশ তো আমাদের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অর্থ, প্রভাব, প্রতিপত্তি,
সামাজিক প্রভাব, রাজনৈতিক প্রভাব ইত্যাদি অনেক কিছুই করে। যেমন দল থাকতে, যেমন এর মধ্যে কোথায় একটা খবর আসলো যে এনসিপিরই কোন দক্ষিণের কোন কর্মী বা নেতাই তিনি একটি হোটেলে এই মানে প্রায় এই 15-2 বছর ছিলেন, কিন্তু কোনো টাকা পয়সা না দিয়ে চলে গেছেন। মানে এটি তার এই অভিযোগ তো আওয়ামী লীগ, বিএনপি বা এরকম পুরনো দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ নেই যে তারা ভাড়া না দিয়ে গেছে মাসের পর মাস, কিন্তু এই অভিযোগটা তাদের খণ্ডন করতে হবে, তার জবাব দিতে হবে, এবং তাকে বোধহয় বহিষ্কার করেছে। কিন্তু বহিষ্কার তো আমরা বিএনপি তো করে কোনো অপরাধ। সৌরভ ভাই, আমরা একটু এবার সেটা হচ্ছে একটা সংবাদ দেখছেন আপনি, দেশে যে ডেঙ্গুর পরিস্থিতি সেটা দিন দিন ভয়াবহর দিকে যাচ্ছে, এবং যারা জনস্বাস্থ্যবিদ, কীট তত্ত্ববিদ, তারা আশঙ্কার কথা জানিয়েছেন সামনে আমাদের, এবং ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা না, হাসপাতাল কর্তৃপক্ষ আতঙ্কিত, ঢাকার বাইরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধিরও আশঙ্কা বেশি। এডিস মশা নিধন ছাড়া কোনো বিকল্প সমাধান নেই, এবং হাসপাতালগুলোতে আপনি দেখছেন ডেঙ্গুর রোগী আস্তে আস্তে বাড়ছে, দ্বিগুণ হচ্ছে। না, আমরা তো একের পর এক বিপর্যয়ের মধ্যে আছি। আপনি এখনো কিন্তু মৃত্যু বন্ধ হয়নি, কমে গেছে। এর মধ্যে যে ডেঙ্গুর প্রকোপ, এবং ডেঙ্গুর প্রকোপ তো অনেক বছর ধরে, এটি আমরা আওয়ামী লীগের শেষ দিকে, শেষ কয়েক বছরে তো আমরা প্রতি বছরই আমরা হিসাব করতাম যে রেকর্ড পরিমাণ মৃত্যু এবং আক্রান্ত। আচ্ছা, ডেঙ্গু আমরা এটা কেন একটা, মানে এটা তো করোনার মতো ভয়াবহ রোগ না, এই রোগটাকে কেন আমরা নির্মূল করতে পারবো না, বা এই রোগে মৃত্যু বন্ধ করতে পারবো না? আপনি বলছেন এডিস মশা, তো এডিস মশা যাতে জন্ম না নেয়, তার প্রজনন ক্ষেত্রগুলো যদি আমরা বন্ধ করে দেই, আমরা যদি পানি জমতে না দেই, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা করে যেখানে এডিস মশার জন্ম নেয়, এবং এডিস মশা না কোনো, এখন আবার কোনো মশার জায়গায় থাকবে, কিন্তু সেটা ঘরের আঙ্গিনায় থাকবে কেন, সেটা রাস্তার পাশে থাকবে কেন, মানে বা জনবসতি এলাকায় থাকবে কেন, জঙ্গলে থাকতে পারে বা বনে থাকতে পারে, আর সেটি আলাদা। কিন্তু এই ঢাকা শহরের মধ্যে যতগুলো জলাশয় আছে, এটা হচ্ছে এডিস মশার, এডিস বা সব মশার একটা প্রজনন কেন্দ্র। ঘরের আঙ্গিনাগুলো এবং টব, নানা রকম আমরা গাছ লাগাই পরিবেশের জন্য ভালো। আমরা ছাদেও, এখন তো ছাদ কৃষি খুব জনপ্রিয় একদম, কিন্তু ওই গাছ লাগানোর সুযোগে যে যদি মশার জন্ম নেয়, এবং সেই মশার কামড়ে যদি আক্রান্ত হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাহলে সেই দায় কে নেবে? সুতরাং আমাদের প্রথম নাগরিক সচেতনতা। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা বলছি, হাসপাতালে রোগীর ভিড় বা রোগীর আধিক্য। হাসপাতালে তো যায় আক্রান্ত হওয়ার পরে, প্রথম চেষ্টা করতে হবে হাসপাতালে যাতে যেতে না হয়, কেউ যাতে আক্রান্ত না হয়, এবং পরবর্তীকালে আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসাটা যথাযথভাবে করা। এখানে ডেঙ্গু যদি আমরা ডেঙ্গু এবং হাম দুটোর ক্ষেত্রেই যদি বিলম্ব হয়, মানে দেরিতে ভর্তি হয়, চিকিৎসার আগে যদি রোগ ধরা না পড়ে, মানে আমাদের সচেতনতার অভাবের কারণেও কিন্তু অনেকে মারা যান। তা আমরা মনে করি দুদিক থেকেই, প্রথম প্রতিরোধ করা, প্রাক প্রতিরোধ ব্যবস্থা করা যাতে ডেঙ্গু রোগ না হয়। দ্বিতীয় হচ্ছে যে রোগ আক্রান্ত কেউ হলে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। আমরা করোনা কিন্তু একটা করোনাকে আমরা যুদ্ধ অবস্থান হিসেবে নিয়ে কিন্তু প্রতিটি নাগরিক কিন্তু এর সহায়তা করেছে, যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করেছে। এক্ষেত্রেও মানে আমাদের সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, সবার এই উদ্দীপনাটা হবে না কেন, এই উদ্যমটা থাকবে না কেন যে আমরা ডেঙ্গুতে কাউকে মরতে, মানে সচেতন ছাড়া কোনো প্রথম এবং প্রধান হচ্ছে সচেতনতা, নাগরিক সচেতনতা, তারপর বিকল্প বিষয়গুলো। সৌরভ ভাই, একদম শেষ দিকে একটা বিষয় আলোচনা করতে, সেটা হচ্ছে আপনি দেখছেন রাখাইনে আবার উত্তেজনা শুরু হয়েছে। রাখাইন উত্তেজনা মানে আমরা একটা আতঙ্কিত থাকি একটা বিষয় নিয়ে, সেটা রোহিঙ্গা। আবার বুঝি তাদেরকে এদেশে মানে হয়েছে কি, আমরা একটার পর একটা শঙ্কার মধ্যে আছি। কখনো আশা দেখি, যেমন প্রধানমন্ত্রী চীনে গেলেন, তখন যে আলোচনা হলো যে বাংলাদেশ, মিয়ানমার, চীনের মধ্যে অর্থনৈতিক করিডোর। তো রাখাইন অথবা পুরো মিয়ানমারে যদি শান্তি
শান্তিপূর্ণ অবস্থা ফিরে না আসে, যদি সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, যদি সেখানে এই রোহিঙ্গাদের দমন পীড়ন এবং তাদের উৎপীড়ন চলতে থাকে, এবং রোহিঙ্গারা এখন তো বাংলাদেশে যে সংখ্যক রোহিঙ্গা আছে, মিয়ানমারে কিন্তু তার চেয়ে কম। সুতরাং এটা তো আরও মানে এই ধারা চলতে থাকলে তাহলে হয়তো একসময় মিয়ানমারের রোহিঙ্গা আর থাকবে না, সব বাংলাদেশে চলে আসবে বা অন্য দেশে। মানে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নেওয়ার কথা, চীনের নেওয়ার কথা, ভারতের বৃহৎ প্রতিবেশী হিসেবে, এবং যে রাষ্ট্রটি আজকে এবং আমার তো মনে হচ্ছে এটা একদম মিয়ানমার ইচ্ছে করে এই কাজগুলো করতেছে। মানে 21 শতাব্দীতে এরকম ইচ্ছে করে না, এটা হচ্ছে ফিলিস্তিনের উপর ইসরায়েল যে ধরনের নারকীয় তাণ্ডব ঘটাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, মিয়ানমারের রোহিঙ্গাদের উপর একই রকম সেখানকার সামরিক জান্তা, আর এখন তো সামরিক জান্তা আবার নতুন গণতন্ত্রের খোলসে আসছে, মানে যারা শাসক তারা একই রকম উৎপীড়ন চালাচ্ছে, হত্যাকাণ্ড চালাচ্ছে। সুতরাং মানুষ তো বেঁচে থাকার দায়ে, এবং এসে তো অনেকে বিপদেও পড়েছে। আর রোহিঙ্গাদের বাংলাদেশে আসার আর এরপর দুটি বড় আমাদের সামাজিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হচ্ছে, একটা হচ্ছে ভয়াবহ মাদকের প্রসার। বাংলাদেশে যে মাদকের বিস্তার ঘটেছে তার একটা বড় কারণ হচ্ছে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো এবং ওই পথে মাদক আসা। দ্বিতীয় হচ্ছে অবৈধ অস্ত্র। এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না, এরও অন্যতম কারণ এই রোহিঙ্গাদের পুনর্বাসন। কারণ রোহিঙ্গারা সেখানে শুধু শরণার্থী হিসেবে নেই, এই রোহিঙ্গাদের ঘিরে সেখানে এই যে আরাকান আর্মি, মিয়ানমার সরকার, মানে তাদের মধ্যে তাদের দ্বন্দ্বের একটা বড় কারণ হচ্ছে রোহিঙ্গা। কারণ আরাকান আর্মি মনে করে যে এই রোহিঙ্গাদের সরকার ব্যবহার করছে, আবার সরকার মনে করে মানে এক ধরনের ভয়াবহ মানবিক বিপর্যয়, এবং সেই বিপর্যয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ, কোনো বিশ্ব সংস্থা এগিয়ে আসে না, এবং রোহিঙ্গাদের জন্য যেসব আন্তর্জাতিক সংস্থাগুলো সাহায্য দিত সেটা কিন্তু কমে গেছে। তো কমে যাওয়া অর্থ এই আমাদের রাষ্ট্রীয় জনগণের করের পয়সায় সেটি তাদের পুনর্বাসন এবং তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করতে হবে। আমরা রোহিঙ্গা এটা অবশ্যই বড় সংকট। এই সংকট কিভাবে সমাধান করা যাবে এটি, এবং শুধু এটা বাংলাদেশের তো সংকট না, এটি আন্তর্জাতিক সংকট, এটা মানবিক সংকট। এটি মানে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে আশা করি। আপনার কি মনে হয় তার যে সম্প্রদায়ের যে ভূমিকা, একদম সংক্ষিপ্ত করে তাদের যে ভূমিকা, সেটা আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা এখন পর্যন্ত যতটা ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের, মানে আন্তর্জাতিক সম্প্রদায় বলতে একসময় যে বলিষ্ঠ ভূমিকা ছিল সেটা তো নেই। এমনকি আমাদের মুক্তিযুদ্ধের সময় মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের যেভাবে এগিয়ে এসেছিল আজকে দেখছি না। ধন্যবাদ সোহরাব হাসান। আমরা একদম সময় স্বল্পতার কারণে আসলে আজকের আলোচনা করা যাচ্ছে না। ধন্যবাদ সোহরাব ভাই আপনাকে। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।